ওয়াকারকে আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না, কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশের যে আজকে ধ্বংস হয়ে গেছে এর জন্য ওয়াকার, ইউনুস এবং আপনার 24-এর জঙ্গিরা সমানভাবে দায়ী। কিন্তু এখান থেকে ইউনুস তো ধ্বংস করার জন্যই বসেছিল, 24-এর জঙ্গিরা তো ধ্বংস করার জন্যই বসেছিল। শেখ হাসিনা যাকে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য নিয়োগ দিয়েছিলেন সে কিন্তু তাদের সঙ্গী হয়ে গেছে, সেই ওয়াকার। কিভাবে আপনি তাকে বাঁচাবেন? সেই জায়গায় কিন্তু তাকে বাঁচানোর কোনো সুযোগ নেই। 5 আগস্ট বিকেল থেকে আমরা দেখলাম এই লুটপাটের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল, এই ভাস্কর্য ভাঙ্গার সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল। তারপরে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার, হয়রানি, টর্চার সমস্ত কিছুর তারা জড়িত। গোপালগঞ্জের গ্রামে গ্রামে আমাদেরকে ভিকটিমরা বলেছে যে এটা তাদেরকে ধরে শেখ হাসিনার নাম উল্লেখ করে যেভাবে গালিগালাজ করা হয়েছে তারা অবাক হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্য এইভাবে কথা বলতে পারে। আর আমরা সবসময় বলে আসছি এই সেনাবাহিনীটা আমাদের মুক্তিযুদ্ধের সৃষ্টি। এটা শেখ হাসিনা সরকারেরও কিছু অবহেলা আছে। তারা দেখেন তাদেরকে বলা হয়েছে সব দলীয়করণ, কিন্তু শেখ হাসিনার আমলে যত নিয়োগ টিয়োগ হয়েছে কোনো জায়গায় দলীয়করণের কোনো চিহ্ন আমি দেখি না। বেশিরভাগ জায়গায় সুযোগ সুবিধা পেয়েছে বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা। ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দলের অফিস থাকবে না। এটা জনগণের সিদ্ধান্তে হবে। জনগণের সিদ্ধান্তে এই জন্য হবে যে আমরা কিন্তু কতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির এটা ঐতিহাসিক ব্যর্থতা। যেটা একটু আগে বললাম যে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা তারা কিন্তু সমাজটাকে ডিভাইডেড করতে চাননি। তারা সবাইকে এই সমাজে আপনার জায়গা দিতে চেয়েছেন। চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে উনি কিচ্ছু দেখেননি। যে স্রোতে কিন্তু এই ওয়াকার ঢুকেছে এখানে, আসলে ওয়াকার যে ওই বলে না আত্মীয় টাত্মীয়গুলো, ওইগুলা বড় কথা না। ঢুকেছে কারণ হলো উনি কোনোভাবে ডিভাইডেড করতে চান নাই কাউকে। ওনার একটা প্রত্যাশা ছিল, শেখ হাসিনা যে দৃষ্টিতে দেখেছিলেন, আমি যেটা অনুভব করি যে এরা সবাই হয়তো ঠিক হয়ে যাবে, আমার আন্তরিকতাটা দেখে, আমার ঐকান্তিকতা দেখে, আমার চেষ্টা দেখে, আমি দেশকে কিভাবে উন্নতি করছি সেটা দেখে এরা সবাই বাংলাদেশি হয়ে যাবে। সেটা কিন্তু হয় নাই। এই স্বাধীনতা বিরোধী যে কখনোই হবে না। শেখ হাসিনা যতই ওদেরকে মায়া করেন, তারা যে শেখ হাসিনাকে কোনো মায়া করবে না সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। আর আরেকটা যে জায়গাটা আমি বারবার বলছি, আবারও বলছি যে এই স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী 24-এর জঙ্গি কোয়ালিশন, এরা যে বাংলাদেশের কোনো কাজ করতে পারে না, এরা যে বাংলাদেশের কোনো উন্নতি করতে পারে না, এরা যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিবে, শুধু সেই কারণে আপনার ভবিষ্যতে বাংলাদেশে দেখবেন যে জনগণের সিদ্ধান্তে এমন অবস্থা হবে যে আওয়ামী লীগ ছাড়া এখানে আর কারো কোনো রাজনৈতিক অফিস নেই। এবং আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি পুরো অবস্থাটা কিন্তু সেই দিকে যাচ্ছে। এটা এমন যে আওয়ামী লীগকে করতে হবে, এটা বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশের মানুষ আর ভুগতে রাজি হবে না। তারা এই 24-এ যেই ঘোল খেয়েছে এবং দেশ বিক্রি কথা শুনে ওরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে দেখলো যে সত্যি সত্যি আগে তো কেউ দেশ বিক্রি করেনি, দেশটা সত্যি সত্যি ইউনুস বিক্রি করে দিয়ে চলে গেল। এই যে শিক্ষা তাদের হয়েছে, এটার রেজাল্ট কিন্তু জনগণ দিবে। বাংলাদেশের জনগণ কিন্তু আফগানিস্তানও না, পাকিস্তানও না, ওরা কিন্তু পেটের ক্ষুধা সহ্য করবে না। এই একটা জায়গায় সবাই মৌলবাদী হয়ে গেল, পেটের ক্ষুধা সহ্য করতে বাঙালি কিন্তু রাজি নেই। ওই দিক দিয়ে তার চেতনা কিন্তু আবার টনটনে আছে, যেটা আবার আফগানিস্তান পাকিস্তানের যারা আপনার মনে করেন যে শাসক গোষ্ঠীর বাইরে যারা, এরা পেটে পাথর বেঁধে রাখে ক্ষুধার জ্বালা, আফগানিস্তানও তাই করে। সেটা বাঙালি করবে না। সেটা করার কোনো আপনার করবে আপনার কোটি দুয়েক জঙ্গি জামাত যারা, এরা করবে, কিন্তু আরো যে 16-17 কোটি মানুষ আছে ওরা করবে না। এইটা কিন্তু স্পষ্ট বলে দেয়া যায়। এই বাঙালিকে আমিও চিনি, আপনিও চেনেন। আমি যা বলছি সেটা হলো যেটা আমার দেখা, যেটা আমার অভিজ্ঞতা, সেটা থেকে বলছি। ওই জায়গায় কিন্তু জঙ্গিরা ধরা খেয়ে গেছে। না হলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি চূড়ান্ত পরাজয় ঘটে যেত, যদি জঙ্গিরা সত্যি সত্যি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারত। শেখ হাসিনা কি জানেন, এখন আমরা ব্যাখ্যা করছি এটা, কিন্তু আমার একটা অ্যানালাইসিস হচ্ছে শেখ হাসিনা সমস্ত কিছু কাজ করতে গেছেন এজ এ প্রাইম মিনিস্টার হিসেবে, আওয়ামী লীগ প্রাইম মিনিস্টার হিসাবে। এবং উনি সবার প্রাইম মিনিস্টার, তো সবার প্রাইম মিনিস্টার উনি প্রাইম মিনিস্টার। যে যেমন ওই যে আর্টিস্টদের যে ব্যাপারে যে বলা হয়, অমুক আর্টিস্ট এত লক্ষ টাকা অনুদান নিয়ে গেছে, ওরা বিএনপির লোক, তিনিও তো ছিলেন বিএনপির লোক, তাকে দিয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে আমরা কিন্তু দেখি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এই দুইজন
কখনোই বাংলাদেশের মানুষকে, আপনার স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে এবং শেখ হাসিনাকে সবচেয়ে বড় আঘাত করে, তাকেই আঘাত করে, কিন্তু তাদের দুজনেরই চেষ্টার মধ্যে এই একটা আপনার এদের এই দুই পক্ষকে সমানভাবে দেখার একটা চেষ্টা ছিল। এইটা এর চেয়ে অনেক কম চেষ্টা করে আপনার দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা অনেক বিশ্ব নেতা হয়ে গেছে, এর চেয়ে অনেক কম চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে এই দুজনের চেষ্টাকে আমরা কিন্তু মূল্যায়ন করিনি। আর সবচেয়ে বড় কথা হলো, এই চেষ্টার পরে যেটা প্রমাণিত হয়ে গেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেটা, এটাকে আপনি যতই আদর আপ্যায়ন করেন, এটা কোনোদিনও মানুষ হবে না। এখন আপনার নতুন স্ট্র্যাটেজি নিতে হবে যে এদের বাংলাদেশ থেকে আসলে বিতাড়ন করা ছাড়া আসলে আপনার ওই নেলসন ম্যান্ডেলা অ্যাপ্রোচ যেটা শেখ হাসিনা করেছেন, যেটা বঙ্গবন্ধু করেছেন, সেটা এখানে আসলে ইফেক্টিভ হবে না। আজকে আমাদের অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধা এসেছিলেন, ডক্টর নুরুন নবী। তিনি একটা কথা বললেন, তিনি সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে যে আলাপ করেছেন, তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের সংগ্রামে, এই সংগ্রামে আন্তর্জাতিক শক্তিগুলো কি আমাদের সঙ্গে আছে কিনা। তিনি জবাব দিয়েছেন, কেউ নাই, জনগণের শক্তি নিয়ে সব কাজ আমাদের করতে হবে। জি, এটাই করতে হবে, জনগণের শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্য দেখবেন আমি বারবার আপনার সত্যি এসব বলি যে আমাদের আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাদের জনসংযোগ করেন, আপনি নীরবে নিভৃতে জনসংযোগ করেন, আপনি পাশের বাড়ির লোকটাকে জিজ্ঞেস করেন যে এই দুর্দশা যে আমরা পড়তে যাচ্ছি, এটা তো শেখ হাসিনা থাকলে আমরা পড়তাম না। আপনি সবাইকে বুঝাতে পারবেন না যে অলরেডি জঙ্গি হয়ে গেছে, যেটা আমি ধারণা করি বাংলাদেশের 15-20% মানুষ, এরা তো বুঝবে না, কিন্তু বাকি মানুষগুলো তো বোঝানো সম্ভব। সেই কাজটা আসলে করা দরকার। একে তো দেশের দুরবস্থা, তার মধ্যে সরকার হয়ে গেছে অতিশয় দুর্বল। এই দুর্বল সরকার আসলে তারেক রহমানের জন্য এমনিতেই বিপদ, আর এই বিপদটা এরা ত্বরান্বিত করবে, এটা তো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এখানে আপনার আর কি বলবো, আমি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা যে ভারতে গেলেন, এটা ওনারা বললেন এটা স্টপ ওভার ট্যুর। ওনারা মরিশাস যাওয়ার পথে নাকি ভারতে গেছেন, এইটাও অবিশ্বাসিত বলতে রাজি না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস যেটা দেওয়া হয়েছে, সেইটা ভারতের যে পররাষ্ট্র প্রেস দেওয়া হয়েছে, সেটাতে বিস্তর ফারাক সেখানে। এটা নিয়ে আমি নিজেও একটা ভিডিও করেছিলাম আমার ইউটিউবে, যে আপনি কালকে ইয়ের সাথে একটা টক শো করেছেন, আমি ওটা দেখলাম, গৌতম লাহিড়ীর সাথে। দেখুন, এইটা তো কোনো পক্ষই বলে নাই অফিসিয়াল, এইটা আসলে স্টপ ওভারটা ওরা ওইখান দিয়ে করেছে, এটা আমিও নিজেও জানি না, কিন্তু বিষয়টা ওই গৌতম লাহিড়ী যেটা বলেছেন ওইটাই হওয়ার কথা, যে এরা দেখা করার জন্য পাগল হয়ে গেছে। বলতে চাচ্ছিল যে আমরা তো আসলে এখন ওই মরিশাস যাওয়ার জন্য কোনো অঞ্চলের টিকিট পাচ্ছি না, তোমাদের দেশ দিয়ে যাচ্ছি, আমাদেরকে এই যে আমরা ওই দিন ওইখানে 2 দিন বসে থাকবো, আমাদেরকে একটু মিটিং এর সুযোগ করে দাও। এইভাবে জিনিসটা উঠাই স্বাভাবিক। অর্থাৎ আপনার দেখা করার এবং তাদের সাথে কথা বলার মূল তাগিদটা ছিল খলিলের বা বাংলাদেশ সরকারের। ভারতীয়দের কোনো তাগিদ এখানে আমরা দেখিনি, তাদের প্রকাশিত কাগজেও দেখিনি, এমনকি আপনার বাংলাদেশে যে কাগজ প্রকাশিত হয়েছে তারাও কিন্তু এটা আসলে মানে সব কথা তো মিথ্যা, আপনি কাগজে লিখে তো আর মিথ্যা কথা বলতে পারেন না। সুতরাং ওই দিক থেকে এটা কোনো অফিসিয়াল ভিজিট ছিল না, স্টপ ওভার হিসাবে এটা পরিচিতি পাওয়া ঠিক আছে, কারণ তারা ওই লজিক দেখিয়েই ওইখানে ওই মিটিং গুলা করেছে। আপনি যখন একটা উপলক্ষ পেয়েছেন যে আমার এখানে গিয়ে বসে থাকতে হচ্ছে, এখন মিটিং করি, এটা তৈরি করা হয়েছে, চাইলে তারা অন্য জায়গা দিয়ে আপনার মরিশাস যেতে পারতো, যায় নাই। আর কারণটা কি, এখন যেহেতু যুদ্ধ চলছে, একটু প্লেন পাওয়ার, ফ্লাইট পাওয়ার একটু আপনার মানে আগের চেয়ে কঠিন, সেই সুযোগটা কাজে লাগিয়ে এই খলিল আর তার সাথে সাথে গোয়েন্দার মতো আপনার এই যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, এরা ওইখানে গিয়ে মিটিং করেছে। এবং ওইখানে তারা যে কথাটা বলে নাই, তারা কিন্তু ঋণও চেয়েছে ভারত সরকারের কাছে, এই যে ক্রাইসিসটা, ঋণও চেয়েছে তারা, প্লাস হচ্ছে এই বাণিজ্য মন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, বাণিজ্য মন্ত্রী দেখা করেন নাই, কারণ তাদের যে জিনিসগুলো যারা চাচ্ছে, ভারত নিজেই এখন ক্রাইসিসে আছে, সার দেয়া, এটা সেটা দেয়া, নিজেই এখন ক্রাইসিসে আছে, সেই অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই বাণিজ্য মন্ত্রীর। না, ভারত তো তারেক রহমানের সরকারকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আপনি দেখেন যে পরিমাণ ডিজেল তারা সাপ্লাই করেছে বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারেন এই বিএনপি
সারা জীবন ইন্ডিয়ার কাছে দেশ বিক্রির ঘোষণা দিয়ে এখন ভারতের সাহায্য ছাড়া সে সরকারই টিকিয়ে রাখতে পারছে না। ভারত তো যথেষ্ট সহানুভূতি দিয়ে বাংলাদেশকে দেখছে, ভারতকে তো আপনি কোনোভাবেই দোষ দিতে পারবেন না। বরঞ্চ আমাদের বাংলাদেশে এই জঙ্গিবাদের সমর্থক যারা যারা ভারতের কাছে দেশ বিক্রি, এইটা নিয়ে আসলে অনেক বড় আলোচনা আমাদের হওয়া দরকার। দেখি আমি একটা আলোচনা করব, ভারত নাকি নতুন রাষ্ট্রদূত বানিয়েছেন, দেখি ওইটা যদি হয় আমি আমার ইউটিউব চ্যানেলে আমি একটা দীর্ঘ আলোচনা করব। উনি এক সময় কংগ্রেসের নেতা ছিলেন, এখন উনি বিজেপির নেতা। উনি গুজরাটের লোক, কিন্তু কংগ্রেসের বা বিজেপির হয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন করেন। উনি বাংলা বলতে পারেন, এখন বাংলায় কথা বলেন মূলত। এই জন্য আমি ওনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি আকারে আপনার ভারত বাংলাদেশ সম্পর্কটা, এটা টকশো আকারে হবে না, আমি বিস্তর আলোচনা করব, কারণ এই আলোচনাটা আমার করার ইচ্ছা অনেক দিন ধরে এবং এটা দরকার আছে। বিশেষ করে এটা শুধু ত্রিবেদী সাহেবের জন্য না, মানে এটা একটা আলোচনা আমি করে রাখলাম সবার জন্য, কে শুনলো না শুনলো সেটাও না, এইটা আমি প্ল্যান করেছি আজকে। এবং আমি এই ব্যাপারে একটা ফেসবুক পোস্টও দিয়েছি, তো সেখানে আমি দীর্ঘ আলোচনা করব। হয়নি, প্রমাণ হয়েছে যে বারবার এটা বড় বিপদ ডেকে এনেছে, বড় বিপদ ডেকে এনেছে স্বয়ং বঙ্গবন্ধুর উপর, স্বয়ং শেখ হাসিনার উপর। বঙ্গবন্ধুকে এই গোষ্ঠীটা মেরে ফেলেছে, শেখ হাসিনাকে যে কি পরিমাণ আপনার মানে শেখ হাসিনার সাথে কি ব্যবহার করেছে এটা তো আমাদের সবাই দেখছি আমরা। এবং এবার তো বড় একটা টার্গেট ছিল 32 নম্বর, এবং সারা বাংলাদেশে আমরা যখন গ্রাসরুটের ছেলেমেয়েদের সাথে আলাপ করি, বাংলাদেশের কোথাও কিন্তু আওয়ামী লীগের কোনো অফিস নাই, কিন্তু সমস্ত অফিস কিন্তু একটা ধ্বংসস্তূপ। তোমার যে পতাকাগুলো তোলা হয়েছে কয়েকদিন আগে, এগুলো আওয়ামী লীগের অফিস সামনে, আওয়ামী লীগের অফিস বলতে কিছুই নেই কিন্তু সেটা। এবং আওয়ামী লীগের ব্যাপারে নানা কথা বলা হচ্ছিল ইলেকশনের আগে, তারেক রহমান আসার সময় বলা হচ্ছিল, কিন্তু এগুলা যে প্রতারণা ছিল আওয়ামী লীগের লোকজন হাড়ে হাড়ে টের পাচ্ছে সেটা। বিএনপির লোকেরা তখন টর্চার করেছে, বিএনপির লোকেরা গ্রামে গঞ্জে এখনো আওয়ামী লীগকে টর্চার করছে। এটা তো আরো ভয়াবহ হয়ে গেছে যে বদরুদ্দিন ওমরের এক শিষ্য তারেক রহমানের উপদেষ্টা, এটা তো আমি জানতামই না, আমি শুধু তার চেহারা দেখে, তার দু চারটা বাণী দেখে আমি ওই মন্তব্যটা করেছি। তো এই অবস্থায় তারেক রহমান অবশ্যই এটাও সত্য যে বিএনপি কোথায় পাবে লোকজন, সেটাও একটা জিনিস, কিন্তু তার দলে তো অন্তত রাজনীতি করা অভিজ্ঞ লোকজন কিছু তো উনি নিয়েছেন। সেই মির্জা আব্বাসকেও তো উনি মন্ত্রী বানান নাই, কিন্তু এরা তো ছিল আপনার যারা যারা ছিল আপনার দুই একজন থেকে তো করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হ্যাঁ তারাও ভুল করতে পারে, নিয়ে করতে, বাট লোকগুলোর অ্যাটলিস্ট ওনার বাস্তবতাটা জানেন। ওনার দলের যে আমরা দেখছি ওই যে বোঝা আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকজন অভিজ্ঞ মানুষ, হ্যাঁ আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল, অর্থমন্ত্রীর চাইতে অর্থ উপদেষ্টা নীতি তুমির, তারপরে মনে করেন পররাষ্ট্রমন্ত্রীর চাইতে নীতি তুমির, ও আচ্ছা, এখন কথা হলো যে পররাষ্ট্রমন্ত্রীর চাইতে উপদেষ্টা হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়তে উনি পুরোপুরি পরাজিত। এখন হতে পারে উনি মানে এই 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 খলিলকে দিয়ে উনি কি পররাষ্ট্রমন্ত্রী করলেন, মানে আসলে কয়েকজন ছাড়া ওনার সরকারটা হয়ে গেছে কি আপনার মানে ইন টার্মস অফ এফিসিয়েন্সি এবং চিন্তার এটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে।